আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সময় উপযোগী করা হবে বললেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রচার সামগ্রীতে নিষিদ্ধ করলেন নিজের ছবি। 16 জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, জানালেন ইশরাক। প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেন্ট ডে 18 জুলাই। 16 তারিখে দুইটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল। জুলাই শহীদ দিবস হিসেবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিজেদের তৈরি আইনেই ফাঁসছে আওয়ামী লীগ, ট্রাইব্যুনালে মামলা, অভিযোগ প্রমাণিত হলে হতে পারে স্থায়ী নিষিদ্ধ। যদি বিচারের দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসাবে, বাংলাদেশ সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সংশ্লিষ্ট সংগঠনটিকে বা সত্তাটিকে নিষিদ্ধ করার বিধান আছে। এবং ইতিহাস ভাঙার মিশনে রাতে নরওয়ের মুখোমুখি ব্রাজিল, শেষ 16-র আরেক ম্যাচে ভোরে লড়বে ইংল্যান্ড মেক্সিকো। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের সাহস ও গৌরবের প্রতীক। নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সময় উপযোগী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় নিরাপত্তার কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেই বিষয়ে খেয়াল রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 1975 সালে গঠন করা হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ঢাকা সেনানিবাসে পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদর্শন করেন পিজিআর এর একটি সুসজ্জিত দল। গার্ড অব অনার শেষে পিজিআর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী, সই করেন পরিদর্শন বইতে। সেখানে একটি নিম গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআর এর পিছিয়ে থাকার সুযোগ নেই। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতার বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক ও সাইবার সহ বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি থাকা জরুরি। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে দেশের জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপর আস্থা এবং নির্ভরতা বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আত্মবিশ্বাসী এবং গৌরবান্বিত করেছে বলে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। একটি দেশের এদিকে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচার সামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি 3D বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে।
কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এই বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভায় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর আগে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। চব্বিশের গণ অভ্যুত্থানে আবু সায়েদ সহ সব শহীদদের স্মরণে 16 জুলাইকে শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া নানা কর্মসূচি সহ 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করবে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নিপীড়নের স্মৃতিচিহ্ন হিসেবে ক্যাম্পাসের ক্ষতচিহ্ন বা প্রতিরোধের সূচনা বিষয়ক একটি অনুষ্ঠান হবে 15 জুলাই শাহবাগে। 16, 17 ও 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের সময় 4 শিক্ষার্থী নিহতের ঘটনায় 18 জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 16 জুলাই শহীদ দিবস হিসেবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। 16 তারিখে 2টি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল, যেই 2টি আলোচিত হত্যাকাণ্ডের পরবর্তীতে একটা প্রভাব শুধু দেশব্যাপী নয় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। 18 জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে নামে এই দিবসটিকে পালন করব। নিজেদের তৈরি করা আইনেই সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে করা ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে দলটি স্থায়ী নিষিদ্ধ হতে পারে। এ সময় শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বানও জানান চিফ প্রসিকিউটর। জিএম মাহমুদের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকার ও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার দল হিসেবে আওয়ামী লীগও বিচারের কাঠগড়ায়। এ নিয়ে দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। বলেন, স্বাধীনতার পর থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল আওয়ামী লীগ, যার প্রমাণ মিলেছে গত 16 বছরে। আর চূড়ান্ত প্রতিফলন জুলাই গণঅভ্যুত্থান। স্বাধীনতার পর থেকে নানানভাবে এই সংগঠনটির নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। নেতৃস্থানীয় পর্যায়ে বা সুপিরিয়র ব্যক্তিদের ব্যক্তিগত দায় আছে, কিন্তু সংগঠন হিসেবেও কিন্তু আলাদা দায় আছে। দল নিষিদ্ধে আওয়ামী লীগের তৈরি আইনেই তাদের বিচার করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। সন্ত্রাস বিরোধী আইন 2009 বলেন, সেখানে সুস্পষ্ট বিধান আছে। ব্যক্তিকে যেমন সাবস্টিটিউটিভ সেন্টেন্স দেওয়া যাবে, আর সংগঠন হিসেবে সংগঠনের সম্পত্তি ব্যান করা যাবে, সংগঠনটিকে ব্যান করা যাবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ আরও বেশ কয়েকটি মামলার বিচার প্রক্রিয়া চলছে। তাকে দেশে এসে আদালতের মুখোমুখি হতে বলেন চিফ প্রসিকিউটর। আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক। গত বছরের 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ভারত থেকে ফেরত আনতে কাজ করছে সরকার। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য 2 প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় 650 কোটি টাকার চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। রাজধানীর বেজা মিলনায়তনে গোল্ডেন অয়েল মিল এবং ডেল্টা এপিআই এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে প্রযুক্তি নির্ভর শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়বে মন্তব্য করে গ্যাস বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানান গোল্ডেন অয়েল মিলস এর ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ। অন্যদিকে ডেল্টা এপিআই বাংলাদেশে ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে বিনিয়োগ করেছে বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন। শিল্পের বিকাশে বেজা সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানান সংস্থার নির্বাহী চেয়ারম্যান। আমাদের থেকে এটা তো জাস্ট রিলেশন, যতদিনই আপনাদের আমাদের থেকে যা সার্ভিস লাগবে, যেই সাপোর্ট লাগবে, আমাদের টিম আছেন, আমাদের ইনস্টিটিউশন, আমরা আপনারা হয়তো দেখেছেন যে আমরা ইনস্টিটিউশনাল কিছু চেঞ্জও আনার চেষ্টা করছি। এখানে ওরকম
কর্মকর্তা কর্মচারীদেরকেও আমরা আনার চেষ্টা করছি যাদের ওই মানসিকতাটা আছে যে তারা প্রাইভেট সেক্টরকে সাপোর্ট করবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে তৈরি অশালীন ও মানহানিকর ভিডিও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত পারভেজকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব 2। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশালীন ও মানহানিকর কন্টেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। এতে ভিকটিমদের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানায় 4টি মামলা হয়। পরে এই চক্রের সন্ধানে নেমে এ পর্যন্ত 6 জনকে গ্রেফতার করে র্যাব। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। শীঘ্রই আমরা পুরো চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। দেশ ও বিদেশে অবস্থানরত একটি চক্র পরিকল্পিতভাবে এই কন্টেন্টগুলো ছড়িয়ে দিচ্ছে বলে জানায় র্যাব। তদন্তে যেগুলো এসেছে, ফ্যাসিবাদ গ্রুপে দেশে এবং বিদেশে লুকায়িত সংঘবদ্ধ বট বাহিনী, তারা বিশেষ চরিত্র বা বিশেষ রাষ্ট্রের ভাবমূর্তিকে পরিকল্পিত উপায় নষ্ট করার জন্য তারা এই জাতীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে। এদিকে আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলার প্রধান আসামি পারভেজকে গ্রেফতার করেছে র্যাব। পারভেজও আজকে স্বীকার করেছে ছুরি দিয়ে আঘাতটা সেই করেছে। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। বাংলা একাডেমির সাবেক সভাপতি, প্রখ্যাত লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 85 বছর। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় 2024 সালের অক্টোবরে তাকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মুক্তি সংগ্রাম সহ 32টি মৌলিক গ্রন্থের লেখক আবুল কাশেম ফজলুল হক 1981 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তাকে কালকে প্রথমে বাংলা একাডেমিতে নেওয়া হবে, তারপর সেখান থেকে শহীদ মিনারে, তারপর সেখান থেকে অপরাজেয় বাংলার প্রদেশে, তারপর যে বাংলা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে তাকে জানাজা শেষ করে মানে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী মাজারে তাকে কবর মানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মায়ের কবরের পাশে চিরশয্যায় শায়িত হলেন কবি ও সাংবাদিক শাহেদ কামাল। রোববার বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বেলা 12টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে তাকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আরও 2 দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শাহেদ কামাল বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক বার্তা সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও চাকরি করতেন। দেশজুড়ে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1031 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় নতুন করে 106 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 925 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এদিকে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 271 জন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বন্ধ রয়েছে ভোলা, নোয়াখালীর হাতিয়া সহ বিভিন্ন এলাকার ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল। বিপাকে পড়েছেন কৃষক, জেলে, শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির।
পূর্বাভাস আগেই ছিল সেই মতোই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তা মোংলা সমুদ্র বন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার প্রভাবে ভোলায় ভোর রাত থেকেই চলছে ঝড় বৃষ্টি, ক্ষণে ক্ষণে বইছে দমকা হাওয়া। বন্ধ রয়েছে ভোলা লক্ষ্মীপুর সহ 6 রুটে ফেরি ও লঞ্চ চলাচল। একই চিত্র নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। সকাল থেকে ফেরি সহ সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে নৌঘাটগুলোতে দেখা যায় অপেক্ষমান যাত্রীদের ভিড়। উপকূলীয় জেলা ঝালকাঠিতেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। জেলা সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের নিচু এলাকার রাস্তাঘাটে। বিপাকে পড়েছেন জেলে, শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। পেটের দায়ে আমরা রিক্সা নিয়ে বেরিয়ে হয়েছি, রোডে তো কোনো লোকজনই নেই, বাসা থেকে কেউ এই বৃষ্টির মধ্যে বাইরে নাই। বসে চলতে আছে, ব্যবহার চলতে আছে, কোনো টিকিট নাই, কিছু নাই। আমরা তো ঘুরি ঘুরি কোনো পয়সাই দেই না। এদিকে বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে ফিরছেন পটুয়াখালীর জেলেরা। চরমন্তাজ সহ বিভিন্ন ঘাটে নোঙর করেছে শতাধিক ট্রলার। নতুন করে ভাঙন সহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছেন উপকূলের বাসিন্দারা। দেশব্যাপী চলমান বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী 9 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুলাইমান কবির, RTV। দীর্ঘ 4 বছর পর ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে। একদিনের ক্রিকেটে সর্বশেষ 4 সিরিজের সবগুলোই জিতেছে বাংলাদেশ। 2025 সালের অক্টোবরে আফগানিস্তানের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। এদিকে সিরিজের একমাত্র টেস্টে দলের কয়েকজন মূল পেসারকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে ফিল সিমন্সের দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি, যেহেতু সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে আছে এবং আমরা এখানে 3টা ওডিআই ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। প্রত্যেকটা প্লেয়ারের বুঝতে পারবে যে এই কন্ডিশনটা সম্পর্কে। সো আমার কাছে মনে হয় যদি আমরা 100% দিতে পারি এবং কন্ডিশনটা অ্যাডাপ্ট করতে পারি, প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা বড় অপরচুনিটি থাকবে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সময় উপযোগী করা হবে বললেন প্রধানমন্ত্রী। প্রচার সামগ্রীতে নিষিদ্ধ করলেন নিজের ছবি। 16 জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, জানালেন ইশরাক। প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্রার ডে 18 জুলাই। নিজেদের তৈরি আইনেই ফাঁসছে আওয়ামী লীগ, ট্রাইব্যুনালে মামলা, অভিযোগ প্রমাণিত হলে হতে পারে স্থায়ী নিষিদ্ধ। এবং ইতিহাস ভাঙার মিশনে রাতে নরওয়ের মুখোমুখি ব্রাজিল, শেষ 16-র আরেক ম্যাচে ভোরে লড়বে ইংল্যান্ড, মেক্সিকো। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।